শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আগামী 22শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তার আগে আমাদের বিভিন্ন বিষয়ে ডিএ, ডিয়ারনেস রিলিফ, বর্তমান ডিএ, পে কমিশন, চুক্তিভিত্তিক কর্মী, এই সমস্ত সম্পর্কে আমাদের সর্বশেষ অবস্থান আপনাদের জানানোর জন্য আমরা আজকে এই ভিডিওটি করছি। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যম সূত্রে জেনেছেন যে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান রাজ্য সরকার দিচ্ছেন এবং বৈদ্যবাটি থেকে শেওড়াফুলি এই তারকেশ্বর পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে শ্রাবণী মেলায় ভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে শ্রাবণী মেলা 1 মাস ধরে চলবে। তার মধ্যে শনি, রবি, সোমবার সবথেকে বেশি ভিড় হয়। সপ্তাহের এই 3 দিনও যদি পুষ্পবৃষ্টি করা হয়, অর্থাৎ মাসে 12 দিন হেলিকপ্টার থেকে এই বিপুল যাত্রাপথে বিরাট খরচ। তা আমাদের যেটা মনে হচ্ছে যে সরকারের শাসক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে অতীতে পূর্বতন সরকার তারা দুর্গাপুজোয় অনুদান দিতেন, ইমাম ভাতা, পুরোহিত ভাতা দিতেন এবং দীঘার জগন্নাথ মন্দির সহ একাধিক মন্দির তারা সরকারি পয়সায় তৈরি করেছেন। এবং সে সময় আজকের যারা শাসক তারা এগুলোর সমালোচনা করতেন যে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে বা ধর্মীয় কাজে যারা যুক্ত থাকেন সেই ইমাম, মুয়াজ্জিন বা পুরোহিতদের ভাতা দেওয়াটা সঙ্গত নয়, আমরাও বলেছিলাম। এবং অতীতে এই দুর্গাপুজোয় অনুদান দেওয়ার যে সামাজিক একটা কুপ্রভাব পড়েছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। এই অনুদান, সরকারি অনুদান দেওয়ার আগেও কিন্তু দুর্গাপুজো হতো। তখন আমরা নির্ভয়ে যে রাজনৈতিক দলের সমর্থকই হই না কেন, আমরা নির্ভয়ে সেই দুর্গাপুজোয় সামাজিক অনুষ্ঠান হিসেবে তাতে আমরা অংশগ্রহণ করতাম এবং একটা অনাবিল আনন্দ ওই 4 দিন আমরা উপভোগ করতাম। তা পূর্বতন সরকার ওই দুর্গাপুজোটাকে 4 দিনের জায়গায় একদম মহালয়া থেকে আরম্ভ করে লক্ষ্মী পুজো পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। তাতে ধর্মীয় উৎসব হিসেবে সেটা কতটা থেকেছে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আর কতটা উৎসব হয়ে গেছে আমরা জানি না। যাই হোক, তাতে যে বিষয়টা হয়েছিল যে যেহেতু সরকারি অনুদান দুর্গাপুজোয় দিচ্ছি, অতএব আমরা শাসক দল আমাদের বাবার টাকা থেকে, শব্দচয়নের সতর্ক থেকেই বলছি, আমাদের বাবার টাকা থেকে এই অনুদান দেওয়া হচ্ছে, অতএব এই পুজো কমিটিগুলোতে আমরা কর্তৃত্ব করব এবং আমাদেরই পুজো কমিটি। শেষের দিকে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল, আমরা যারা পূর্বতন শাসক দলের সমর্থক ছিলাম না বা দলীয় কর্মী ছিলাম না, আমাদের এই দুর্গাপুজোর মতো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণটাই একটা ভয়ঙ্কর দ্বিধা, দ্বন্দ্ব এবং একটা আতঙ্কের জায়গায় পরিণত হয়েছিল এবং আমরা এই সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকছিলাম। নতুন সরকার এসেছেন এবং গতকাল এই ঘোষণা হয়েছে যে 5 লক্ষ টাকা করে 60টি রথযাত্রা কমিটিকে সরকার অনুদান দেবেন এবং তারকেশ্বরে ওই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত বিস্তীর্ণ যাত্রাপথে পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার থেকে, বিপুল খরচ। ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে যতদিন ধর্মনিরপেক্ষতা সংবিধানে রয়েছে, ততদিন কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠানে বা বিশেষ ধর্মস্থান তৈরিতে যে কোনো সরকারি ব্যয় সংবিধান বিরোধী। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুজোর অনুদানের বিষয়ে অনেক মামলা হয়েছে, কিন্তু মহামান্য আদালতের মাননীয় বিচারপতিরা বিচারের শুনানি পর্বে পর্যবেক্ষণ স্তরে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু তারপর অশ্বডিম্ব প্রসব করেছে। সরকারি অনুদান কিন্তু দেয়া চলতেই থেকেছে।
এবারও রথযাত্রা নিয়ে হয়তো কোনো মামলা হবে এবং ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কাজেই এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। আমার বক্তব্যটা একটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার কেন করের টাকায় এভাবে অপচয় করবেন? বিশেষত যে রাজ্যে পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতনে সরকারি কাজ করেন, মিড ডে মিলের কর্মীরা তারা তাদের 2000 টাকা ভাতা ছিল, 10 মাস পেতেন, অর্থাৎ মাসে 1666 টাকা। এবারে 1000 টাকা বাড়ানো হয়েছে, ওই 10 মাস পাবেন, মানে সব মিলিয়ে তারা সাকুল্যে 2500 টাকার মতো ভাতা পাবেন নতুন এই ভাতা বৃদ্ধির পরেও। এই টাকায় একটা সংসার চলে? জীবিকা সেবকরা আজকে 9 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না। বেশ কিছু সরকারি চুক্তিভিত্তিক কর্মী, তারা গত 8 মাস 9 মাস তাদের বেতন বন্ধ। পুরসভাগুলিতে বহু অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা অবসরকালীন প্রাপ্য পাননি। তাদের অনেকের পেনশন বন্ধ হয়ে আছে। এই গতকালই ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন পেনশনার ফোন করেছিলেন যে তার পেনশন 2 মাস ধরে বন্ধ হয়ে গেছে। এই সব কিছু ঘটছে কারণ রাজ্য সরকারের সেই বিপুল অর্থ রাজকোষে নেই। এই যেখানে অবস্থা, সেখানে এই রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে দেবো, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করব, এবং এই ধর্মীয় স্থানে তথাকথিত উন্নয়নের নামে 1000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। হচ্ছেটা কি? এই সরকারও আগের শাসক দলের যে ফেলে যাওয়া চটি তাতে পা গলিয়ে সেই একই রকম কাজ করছেন। আমরা সরকারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি এবং অবশ্যই এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। এবারে আসুন, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলার সঙ্গে যুক্ত 4টি সংগঠনের বৈঠক হবে। শুধুমাত্র এই খবরটা পেয়েই মামলার সঙ্গে যুক্ত একটি কর্মচারী সংগঠন তারা সুপ্রিম কোর্টে আবেদন করে বসলেন মামলাটা পিছিয়ে দিন। মানে সরকারের কাজকর্ম তারা দেখলেন না, সরকার সবে এসেছে, তাদের কর্মচারীদের সম্পর্কে কি ভূমিকা হতে পারে সেটা দেখলেন না, তার আগেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে ফেললেন যে মামলাটাকে পিছিয়ে দিতে হবে। কারণটা অন্য কিছু নয়, কারণটা হচ্ছে শাসক দলের আমি কত অনুগত এইটা প্রমাণ করার তাগিদে। মুশকিল হচ্ছে এই সংগঠনটি 2022 সালের 13ই এপ্রিল এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলায় যুক্ত হয়েছিলেন। তার আগে 5টা রায় হয়ে গিয়েছিল এবং 6ষ্ঠ রায় হয়েছে 20 মে 2022। ফলে তারা এই 6ষ্ঠ রায়ও, শেষ যে হাইকোর্টের রায়, সেই রায়ও কিন্তু তারা সেরকম কোনো অবদান রাখতে পারেননি, কারণ তারা মামলায় এসেছেন 13ই জুলাই যুক্ত, 13ই এপ্রিল যুক্ত হয়েছেন, আর 20 মে রায় হয়ে গেছে। এবং 2017 সালে যখন স্যাট রায় দিল যে ডিএটা হচ্ছে সরকারের ডিসক্রিশন, কর্মচারীদের অধিকার নয়, অর্থাৎ সোজা বাংলায় সরকারের দয়ার দান, তখন আমরা ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। সমস্ত কর্মচারী সমাজ, বিভিন্ন সংগঠন, সংবাদ মাধ্যম আমাদেরকে ভিলেন বানিয়ে দিয়েছিল। বক্তব্য একটাই, যাও একটা ডিএ এই সরকার দিচ্ছিল বছরে, আপনারা মামলা করে কোর্ট বলে দিল এটা আমাদের অধিকার নয়, এটা সরকারের দয়ার দান, এর পরে আর ডিএ সরকার দেবে এবং ডিএ না দিলে আমাদের আন্দোলন করার কোনো জায়গা থাকছে? কারণ কোর্ট বলে দিয়েছে এটা আমাদের কোনো অধিকার নয়। যেটা অধিকার নয় সেটার দাবিতে কিভাবে আন্দোলন হবে? এবং পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে আমরা আমাদের ইউনিয়ন অফিসের মধ্যে নিজেদেরকে একদম সীমায়িত করে ফেলেছিলাম, রাস্তাঘাটে বেরোতে পারছিলাম না, অফিসে যেতে পারছিলাম না। সেই যন্ত্রণাটাও কিন্তু এই সংগঠন অনুভব করেননি। 31শে আগস্ট 2018 সালে হাইকোর্টের ঐতিহাসিক রায় হওয়ার আগের দিন পর্যন্ত আমরা ভিলেন হিসেবে এই যন্ত্রণাটা কিন্তু ভোগ করেছি। আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মামলার সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত ইউনিটি ফোরাম আমাদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করলেন না।
তারা শাসক দলের কাছে আমি কত অনুগত এটা প্রমাণ করার জন্য তারা সুপ্রিম কোর্টে একটা মামলা পিছনোর আবেদন দিয়ে দিলেন। সরকার তো মামলা পিছনোর জন্য আবেদন করবেনই, কারণ তারা চান যত বিলম্বিত করা যায়, কিন্তু একটা কর্মী সংগঠন দিয়ে দেবে এবং তারা দেখলেন না কোন সময় তারা দিচ্ছেন, তারপরই গরমে ছুটি পড়ে যাবে, ফলে দীর্ঘদিন মামলাটা পিছিয়ে গেল। এবারে আসুন, 1 জুন বৈঠক হলো, আজকে 1.5 মাস অতিক্রান্ত। আমরা কি পেয়েছি? পূর্বতন সরকার রায়টার পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছিলেন। অন্যতম জটিলতা হচ্ছে একটা ভুল হিসেব, পরিকল্পিতভাবে চক্রান্ত করে একটা ভুল হিসেব অর্থ দপ্তরের আমলাদের দিয়ে করিয়েছিলেন এবং সেই ভুল হিসেবে যে অল্প কিছু পেনশনার এবং কর্মচারী এই 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএর টাকা পেয়েছেন বা ডিয়ারনেস রিলিফের, তাদেরকে ভুল হিসেবে দেওয়া হয়েছে। তারা 57% কম পেয়েছেন। ওই 16 থেকে 19 পর্যন্ত তাদের যা প্রাপ্য হতো তার থেকে 57% কম পেয়েছেন, মাত্র 43% পেয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এই ভুলটা সংশোধন করুন। এই ভুলটা সংশোধন কে করবে? অর্থ দপ্তর। অর্থ দপ্তর কার নিয়ন্ত্রণে? মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী। তো এর জন্য কি রাষ্ট্রসংঘ থেকে অনুমোদন আনতে হবে, না সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন দরকার? আজকে 1.5 মাস হয়ে গেছে, আজকেও অর্থ দপ্তর এই ভুল সংশোধনের কোনো রকম প্রয়াস নেননি। আমি বলেছিলাম 2011 সালে ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশনের যে পদ্ধতি ছিল, 1974 সালে তৎকালীন সরকার অর্ডার করেছিলেন যে ওয়ার্ক চার্জ কর্মীরা 3 বছর চাকরি করলে তারা কোয়াজি পার্মানেন্ট হয়ে যাবেন, তাদেরকে ছাঁটাই করা যাবে না, এবং 10 বছর চাকরি করলে তাদেরকে রেগুলার এস্টাবলিশমেন্টে এনে স্থায়ী কর্মচারীর মর্যাদা দিতে হবে। পূর্বতন সরকার 2011 সালে এই অর্ডারটা বাতিল করে দিলেন এবং যে কারণ দেখিয়ে বাতিল করলেন সেটা একটা মিথ্যা। বললেন কর্ণাটক রাজ্য ভার্সেস অ্যান্ড আদার্স ভার্সেস উমাদেবী অ্যান্ড আদার্স, এই মামলায় নাকি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে, রায় আছে, সেই জন্য এই রেগুলারেশন বন্ধ হলো। একেবারে মিথ্যে কথা। সুপ্রিম কোর্টের ওই রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ইউপিএসসি এবং রাজ্য স্তরে পিএসসি হচ্ছে সর্বোত্তম সংস্থা, যাতে নিয়োগটা ফেয়ার হয়। তারা কিন্তু সংবিধানের 309 নম্বর ধারায় নিয়োগ শর্তাবলী, নিয়োগ প্রক্রিয়া তৈরির রাজ্য সরকারের যে অধিকার, সেই অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করেননি। অর্থাৎ একটা মামলার মিথ্যা কোট করে তারা একটা অর্ডার করলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম এই অর্ডারটা বাতিল করে ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশনের একটা সুযোগ আবার দিন, যেরকম তারা 74 সাল থেকে 2011 সাল পর্যন্ত পেয়ে এসেছেন। খুব বেশি হলে এখন কর্মরত ওয়ার্ক চার্জ কর্মচারী আছেন পিডাব্লিউডি, পিএইচই, হেলথ, খুব বেশি হলে 2500। তাদের ক্ষেত্রে এটা করা যেত না, হয়নি। এর ক্ষেত্রে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে মামলার রায় আগের সরকার কার্যকর করেননি, আপনি কার্যকর করুন। 1 নম্বর, হিসেব ভুল হিসেব সংশোধন করে যারা পেয়েছেন তাদের নতুন প্রকৃত অরিজিনাল যে হিসেব, আসল যে হিসেব, সেই হিসেবে যাদের যা প্রাপ্য সেটা দিন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। আমি যদি 1200 টাকা আজকে যদি আমি রিলিজ করে দিতে পারি, 1200 কোটি টাকা, তাহলে আর 500, 600, 700 কোটি টাকা রিলিজ করতে পারবো না? ভুল সংশোধন করে দিন। আজও কিন্তু সেই ভুল সংশোধিত হয়নি। তারপরে আমাদের দাবি ছিল যে ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেইলি রেটেড কর্মচারী, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী এবং গ্র্যান্ট ইন এড হেডে বেতন পান যেসব বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং, শিক্ষক, শিক্ষাকর্মী, তারা কেউ কর্মরত এবং অবসরপ্রাপ্ত 1 নয়া পয়সা পান। এবং আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে রোপা 2009-এর এতে আমরা মামলা করেছি,
সেই রোপা 2009-এর 25 নম্বর পাতায় অত্যন্ত স্পষ্টভাবে সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট ব্যক্ত করা আছে। ডক্টর অসীম দাশগুপ্ত তা করে গিয়েছিলেন। সেখানে বলা আছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে যে দিন থেকে যে হারে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে, একই দিন থেকে একই হারে এই গ্র্যান্ট ইন এডের কর্মচারীদেরও ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে। কাজেই যে রোপা 2009-এর উপরে এই মামলা, সেই রোপা 2009-এ কিন্তু গ্র্যান্ট ইন এইড হেডে বেতন প্রাপক কর্মচারী এবং পেনশনারদের এই অধিকার দেয়া হয়েছে এবং এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সাংবিধানিক প্রতিশ্রুতি। সরকারের শাসক দলের পরিবর্তন হতে পারে, কিন্তু সরকার একটা কন্টিনিউইং বডি। আগের শাসক দলের আন্ডারে যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট সরকার দিয়েছে, পরের শাসক দল এসে বলতে পারে না যে ওই শাসক দলের আমলে এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট ছিল, আমি তা মানব না। তাকে মানতেই হবে। আজও গ্র্যান্ট ইন এইড হেডে যারা বেতন প্রাপক কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের জন্য কোনো বক্তব্য এই সরকারের আজ পর্যন্ত আমরা শুনতে পেলাম না। মামলাটা পঞ্চম রাজ্য বেতন কমিশনের 1/1/2006 থেকে 31/12/2015, যার 10 বছরের টেনিওর। তারপরে ষষ্ঠ রাজ্য কমিশন বেতন কমিশনের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে। সেটা ছিল 1/1/2016 থেকে 31/12/2025। এখন সপ্তম রাজ্য বেতন কমিশনের টেনিওর, মানে 20 বছর সময় কেটে গেছে। সেই সময় থেকে আমাদের এই প্রাপ্য বকেয়া ডিএটা সরকার দিচ্ছেন না। আমরা মামলা করেছিলাম 2016 সালে, আজকে 2026, 11 বছরে মামলা পড়েছে। আর কতকাল অপেক্ষা করবেন? আমরা আর কতকাল গ্র্যান্ট ইন এডের কর্মচারীদের বলবো, পেনশনারদের বলবো যে আপনারা আরও একটু অপেক্ষা করুন? এখন তাদের এই অপেক্ষা করার কথা বলাটা কি তাদের সঙ্গে একটা নিষ্ঠুর রসিকতা, একটা নিষ্ঠুর তামাশা নয়? আজও তাদের জন্য কিছু হয়নি। এবং কত অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী যে আমাদের ছেড়ে চলে গেছেন এই 11 বছরে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আরও কতজন যে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা জানি না। এই মামলায় অন্যতম মামলাকারী ছিলেন আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ট্রেজারার ইন্দ্রনীল মিত্র। তিনি কর্মরত ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। এই মামলায় যে মানুষটির জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এবং সুপ্রিম কোর্টের রহিব রহুম, আলী রহিম, শেখর কুমার, এদেরকে আমরা যুক্ত করতে পেরেছিলাম, সেই অর্থ দপ্তরের কর্মী স্বপন দে, তিনি প্রয়াত হয়েছেন। অসংখ্য পেনশনার আমরা প্রতিদিন খবর পাচ্ছি, আজ কোনো না কোনো জায়গায় একজন পেনশনার আমাদের থেকে চলে গেলেন বা একজন কর্মরত কর্মচারী আমাদের কাছ থেকে চলে গেলেন। পেনশনারদের সম্পর্কে বহু লোকের স্পষ্ট ধারণা নেই। অনেক পেনশনার আছেন যারা 1000, 2000, 3000 টাকা পেনশন পান। একটা বড় অংশ পেনশনারদের পেনশন হচ্ছে 5000 টাকার নিচে, আর একটা বড় অংশ পেনশনারদের পেনশন হচ্ছে 10,000 টাকার নিচে। এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে তারা দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে পারেন না। এবং খুব দুঃখের কথা যে তাদের, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা গ্র্যান্ট ইন এডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে প্রসারিত করুন। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস, তাদের সকলের ক্ষেত্রে প্রসারিত করুন। এবং সুনির্দিষ্টভাবে বলেছিলাম এতে রাজ্য সরকারের 1 নয়া পয়সা খরচ করতে হবে না, কারণ মাসে 500 টাকা, বছরে 6000 টাকা প্রিমিয়াম দিয়ে তারা এই হেলথ স্কিমে ঢুকবেন। আজও করা হয়নি। ফলে এই গ্র্যান্ট ইন এডের পেনশনারদের বা তাদের মানে চিকিৎসার কোনো সুযোগ সুবিধে নেই। 60 বছরের পরে তারা অবসর নেন, স্বাভাবিকভাবে রোগ ব্যাধি তখন জাঁকিয়ে ধরে, তারা চিকিৎসা করাবেন কোথা থেকে? অথচ এইটা তাদের হক পাওনার কথা, এটা তাদের হক পাওনা। তারা কারুর থেকে কোনো দয়া, কোনো অনুকম্পা, কোনো ভিক্ষা, কোনো পারকিউজিট কিচ্ছু চাইছেন না। এবং মহামান্য সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি 2026 অত্যন্ত সুনির্দিষ্টভাবে সময়ভিত্তিক রায় দিয়ে বলেছিলেন 15ই মের মধ্যে এই সমস্ত বকেয়া দিয়ে 2008-এর এপ্রিল থেকে 2019 পর্যন্ত ক্লিয়ার করে দিতে হবে। আজও সরকার সেই রায় মানেননি। এদের ক্ষেত্রে, কেএমসি এলাকার পেনশনারদের ক্ষেত্রে একটা মিথ্যে বক্তব্য বারবার বলা হচ্ছে
বলা হচ্ছে তাদের ডেটাবেস আমাদের কাছে নেই। প্রত্যেকের ডেটাবেস সরকারের কাছে আছে। সরকারের পেনশনার, সরকারের কর্মচারী, প্রতি মাসে সরকার তাদের বেতন পেনশন দিচ্ছেন, আর তাদের ডেটাবেস তাদের কাছে নেই। তাহলে কোন ডেটাবেসের ভিত্তিতে তারা প্রতি মাসে কর্মচারীদের পেনশন বেতন দিচ্ছেন, পেনশনারদের পেনশন দিচ্ছেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে 2016 থেকে HRMS পোর্টালে বেতন হয়, HRMS এর টোটাল ডেটাবেস, ডেটা ব্যাংক সেটা অর্থ দপ্তরের কাছে রয়েছে। তার আগে কোষা নামক একটা সিস্টেমে, ডিপার্টমেন্ট বেসড সিস্টেমে বেতন হতো। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে কিছু ডিপার্টমেন্ট তাদের নেগলিজেন্সির জন্য সেই ডেটাবেস নষ্ট করে ফেলেছেন, তাহলেও এই ডেটাবেস যারা তৈরি করেছিলেন, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তাদের কাছে এই পূর্ণ ডেটাবেস রয়েছে। তাদের থেকে নিয়ে ডেটাবেস পেয়ে তারা 8 থেকে 19 পুরো বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিফের টাকা তারা দিয়ে দিন। আজ পর্যন্ত তা হয়নি। এবং যেদিন, এবং আরও মজার ব্যাপার, এই যে কলকাতার ব্যাংকগুলো থেকে যে সমস্ত সরকারি পেনশনার পেনশন নেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও 1 নয়া পয়সা ঢোকেননি। তাদের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে তাদের তথ্য নাকি ব্যাংক জানে, তাদের তথ্য নাকি এজি জানে। এই কথাগুলো আমাদের কাছে আদৌ বিশ্বাসযোগ্য নয়। রাজ্য সরকারের পেনশনার, তাদের ডেটাবেস রাজ্য সরকারের অর্থ দপ্তরের কাছেই আছে। দুর্ভাগ্য, 22শে জুলাই যেদিন বাজেট পেশ হয়, আমি সেদিন একটি ভিডিও করে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই 8 থেকে 19 12 লক্ষাধিক কর্মরত এবং পেনশনারদের, সরকারি কর্মচারী, সরকারি পেনশনার, গ্র্যান্ট ইন এইডে বেতন প্রাপক, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী, তাদের সকলকে দিতে গেলে সরকার বলেছিলেন 41,770 কোটি টাকা লাগবে। সেই 41,770 কোটি টাকার মধ্যে 6,600 কোটি টাকা আগের সরকার খরচ করে গেছেন। তাহলে এখনো 35,170 কোটি টাকা প্রয়োজন। এই অর্থটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর পূর্ণ সম্মান রেখেই বলছি, এই অর্থটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পকেট থেকে দেবেন না। এই অর্থটা আসবে রাজকোষ থেকে। এবং সরকারি দপ্তরের দীর্ঘ 38 বছর প্রশাসনিক পদে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাজকোষ থেকে তখনই কোনো টাকা খরচ করা যায় যখন বাজেট প্রস্তাবে তার সুনির্দিষ্ট সংস্থান থাকে। বাজেট প্রস্তাবে কিন্তু এই 35,170 কোটি টাকা বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিফ বাবদ তার কোনো সংস্থান নেই। অর্থাৎ যদি সরকার অদূর ভবিষ্যতে অন্য কোনো রকম কিছু না করেন, বাজেটে নতুন করে কোনো প্রভিশন না ঢোকান, তাহলে আগামী 31শে মার্চ 2027 অর্থাৎ 26-27 অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত রাজ্য কর্মীদের, যারা এখনো পর্যন্ত এই বকেয়া ডিএ পাননি বা ডিআরএস রিলিফ, তাদের বকেয়া ডিএ বা ডিআরএস রিলিফ দেওয়ার কোনো কর্মসূচি সরকারের নেই। এবং আজকে সেই আশঙ্কা সত্যি হতে যাচ্ছে। কোন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। এদের মধ্যে কেএমসি এলাকার পেনশনারদের জন্য একটা নতুন অর্ডার তৈরি হয়েছে, সেটাও আজকে হয়ে গেল, 8 দিন হয়ে গেল। সেই অর্ডারে বলা হয়েছে ইন্টারিম পিরিয়ডে রিলিফ দেওয়ার জন্য এই 50% এস্টিমেটেড 8 থেকে 19 যা হবে তার এস্টিমেটেড 50% দিয়ে দেওয়া হবে, অ্যাকচুয়াল নয়। এখনো কেন এস্টিমেটেড? প্রথম ইন্টারিম অর্ডার হয়েছিল 2025 সালের জুন মাসে। 25% এরিয়া দিয়ে দিতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে। তখনই তো অর্থ দপ্তরের আমলারা, আইএএস অফিসাররা, তারা জানতেন যেই সকলের ডেটাবেস তৈরি করতে হবে, তাদের এই টাকাটা দিতে হবে। জুন 2025 থেকে আজকে জুলাই 2026, এখনো পর্যন্ত অর্থ দপ্তর সেই একই গল্প বলে যাচ্ছে, আমাদের ডেটা ভান্ডার নেই। এই গল্প আর কতদিন চলবে? আর রিলিফ কেন? এই সুপ্রিম কোর্টের রায় মেনে 8 থেকে 19 এআইসিপিআই মেনে বকেয়া ডিএ এবং বকেয়া ডিআরএস, এটা পাওয়া আমাদের অধিকার।
রোপা 2009 এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় এই অধিকার আমাদের দিয়েছে। সরকারের ক্ষেত্রে এটা কম্পালসান, বাধ্যবাধকতা, তাদের দিতেই হবে। কাজেই এখানে তো রিলিফের কোনো প্রশ্ন নেই। আমরা তো কোনো রিলিফ সরকারের থেকে চাইছি না। পরিস্থিতি কিন্তু খুব খারাপ। আমরা সরকারের সদিচ্ছার প্রশ্নে আমাদের মনে কিন্তু যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে এবং আমরা কিন্তু কর্মচারীদের একথা বলতে পারছি না যে আপনারা আরও অপেক্ষা করুন। আমরা বলতে পারছি না এবং তাদের কোনো নিশ্চয়তাও দিতে পারছি না যে অমুক দিন এই কেএমসির অর্ডার হয়েছে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে আমাদের পক্ষে নিশ্চয়তা দিয়ে বলা আদৌ সম্ভব নয়। এবং ঢুকলে কি ঢুকবে, সাব ব্যাংক কি ঢুকবে তাও আমরা জানি না। এরকম একটা পরিস্থিতিতে আমরা নিশ্চয়ই আরও এক সপ্তাহ দেখব এবং 21 তারিখে আমাদের সুপ্রিম কোর্টের সাবমিশন কি হবে আমরা 21 তারিখে আমাদের আইনজীবীর সঙ্গে বসে তৈরি করে নেব। একটা প্রাথমিক সাবমিশনের খসড়া আমাদের তৈরি হয়ে আছে। যদি সরকার এই সময়সীমার মধ্যে কেএমসি এলাকার পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেন এবং গ্র্যান্ট ইন এডের জন্য একেবারে নির্দিষ্ট সময়ভিত্তিক কোনো অর্ডার বার করেন, তাহলে আমাদের সাবমিশন একরকম হবে। যদি তা না হয় সাবমিশন অন্যরকম হবে। আর পূর্বতন সরকার একটা চালাকি করেছিলেন, সেটা হচ্ছে মামলার ঠিক কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে দু একটা অর্ডার বার করে দিয়ে সরকারের কাছে গিয়ে আদালতে গিয়ে বলেছিলেন আমরা তো রায় কার্যকর করা শুরু করেছি, আমাদের একটু সময় দিন, এবং সুপ্রিম কোর্ট তাদের সেই সময় দিয়েছিলেন। সেই কায়দা কিন্তু পুরনো হয়ে গেছে। অর্থাৎ একটা করে অর্ডার বার করে দিলাম, অথচ কাজের কাজ কিছুই হলো না, আর সুপ্রিম কোর্টে গিয়ে বললাম আমরা তো এই অর্ডার বার করেছি, আমরা কাজ শুরু করে দিয়েছি, একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের একটু সময় দিন, আর একটা দিন। আমরা কিন্তু এবারে 22 তারিখের মামলায় এই ফাঁদে আমরা পা দেব না। এবারে আসুন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পেনশন রাজ্য কর্মীরা নগদে পেতে থাকবেন। কোথাও মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় কোথাও বলেননি যে তারা পে কমিশন করে এটাকে বিলম্বিত করবেন। বলেছিলেন 45 দিনের মধ্যে এই প্রাপ্য রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। সে প্রতিশ্রুতি রাখেননি। 1 জুন আমাদেরকে একটা প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে জানুয়ারি 2027-এর মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা পেনশন আপনারা নগদে হাতে পেয়ে যাবেন। আজকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই প্রতিশ্রুতিও সরকার রাখতে পারবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী রাখতে পারবেন না, এবং এই প্রতিশ্রুতি অনুসারে জানুয়ারি 2027 থেকে বেতন ভাতা দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই। 1.5 মাস হয়ে গেছে ঘোষণার, আজও পে কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি, মেম্বারদের নাম ঘোষণা হয়নি, পে কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশন ঘোষণা হয়নি, পে কমিশনের অফিস ঠিক হয়নি, তার কর্মী আধিকারিক ঠিক হয়নি। অসংখ্য সংগঠন তারা পে কমিশনের স্মারকলিপি দেবে, তাদের শুনানি করতে হবে। এই সব করে যদি জানুয়ারিতে এই বেতনক্রম বা পেনশন আমাদের উপহার দিতে হয়, তাহলে ডিসেম্বরের আগে অর্থাৎ নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশনের সুপারিশ জমা পড়তে হবে সরকারের কাছে, কারণ ডিসেম্বর 2026-এ রোপা তৈরি করতে হবে। কাজেই এই প্রতিশ্রুতিটাও একেবারেই অসার প্রতিশ্রুতি, এর কোনো বাস্তব উপযোগিতা নেই। ডিএর প্রশ্নে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, গত 15 বছর ধরে আমরা মর্মে মর্মে বুঝেছি যে ডিএর যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার যদি কোনো স্ট্যান্ডিং অর্ডার না থাকে, এটা যদি সরকারের অর্থমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর নির্ভর করে, তাহলে কর্মচারীরা কতটা বঞ্চিত হতে পারেন তার উদাহরণ আপনার সামনেই রয়েছে। আজকে 42% ডিএ আমাদের বকেয়া, যদিও আজ এই মুহূর্তে 45% ডিএ বকেয়া, কারণ 1 জুলাই থেকে 3% ডিএ কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীদের প্রাপ্য হয়ে গেছে। কাজেই আপনি ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার করুন, যে অর্ডারে বলা থাকবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়া হবে। তিনি বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন।
বলেছিলেন আগে 42% ডিএটা ক্লিয়ার করি, তারপর আপনার এই প্রস্তাব নিয়ে ভাবব। আমি জানি সরকার এই প্রস্তাব নিয়ে কোনো দিনই ভাববেন না। মুশকিলটা হচ্ছে আপনাকে যদি 42% ডিএ একেবারে 1 জুন থেকেই দিয়ে দিত, তাহলেও কিন্তু ডিএ বঞ্চনার যে ভবিষ্যৎ সেইটা আপনার চলতেই থাকতো। কারণ প্রতি বছর জুলাই এবং জানুয়ারি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ বাড়বে, কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রে স্ট্যান্ডিং অর্ডার না থাকলে আমরা সেটা পাবো না। কাজেই স্ট্যান্ডিং অর্ডার ছাড়া ওই ডিএর কোনো ঘোষণা, আমাদের এই দীর্ঘদিনের যে দাবি, সেই দাবির কোনো সদুত্তর নয়, সেই দাবি পূরণ নয়। তাও ঘোষণা করা হয়েছে 20% দেয়া হবে 1 অক্টোবর থেকে। এই 20% কে ঠিক করলো? 1 অক্টোবর কে ঠিক করলো? কেন 1 জুন থেকে নয়? কেন যেদিন থেকে প্রাপ্য হয়েছে সেদিন থেকে, প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ নয়? তার মানে সরকার সেই পূর্বতন সরকারের পথেই হাঁটছেন, অর্থাৎ ডিএটা হচ্ছে তাদের দয়া বা সদিচ্ছা। আমরা এই বিষয়টার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন আন্দোলন মঞ্চে গিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটাকে অধিকারের হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তার সমর্থনে তিনি সোচ্চার হয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিন্তু সেটা বিস্মৃত হয়েছেন। চুক্তিভিত্তিক কর্মী, পূর্বতন সরকার 6.5 লক্ষাধিক শূন্য পদে কোনো নিয়োগ করেননি, এবং যেটুকু নিয়োগ হয়েছিল সেটুকু পুরো দুর্নীতিমূলক নিয়োগ। সেই 6.5 লক্ষাধিক শূন্য পদে নিয়োগ না হওয়ার ফলে যে কর্মী শূন্যতা হয়েছিল, সেই ঘাটতি মেটাতে নামমাত্র বেতনে, কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া ওই কর্মপ্রার্থী শিক্ষিত বেকার যুবক যুবতীদের সরকারি কাজে নিয়োগ করেছিলেন চুক্তিকর্মী হিসেবে, এবং কৃতদাস মালিকের ভূমিকায় তাদেরকে শোষণ করে গিয়েছিলেন। একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর বেতন পেতেন 600 টাকা, একজন মিড ডে মিলের ওয়ার্কার পেতেন 1666 টাকা, জীবিকা সেবকরা 6 মাস 9 বছর কোনো বেতন পাননি, অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা ভিলেজ পুলিশ পেতেন 3000 টাকা, এইরকম কেউ 5000, কেউ 6000, কেউ 7000, কেউ 8000। এটা কৃতদাস প্রথা ছিল। বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সরকারে বিজেপি এলে সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের মজুরি নির্ধারণ করা হবে এবং তাদের এই 5.5 লক্ষাধিক যে চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের বিষয়টা সরকার দেখবেন। আমি এই প্রস্তাবটাই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই প্রস্তাবটাই গত 1 জুন আমি তুলেছিলাম। কোনো রকম সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাইনি। হ্যাঁ, কয়েকটি ক্যাডারে কিছু ভাতা বেড়েছে, কিন্তু এটা সমাধান নয়। চুক্তিভিত্তিক কর্মীদের 3টে শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে সরকার সরাসরি একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদের এগেনস্টে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন, তাদেরকে অবিলম্বে স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া প্রয়োজন। দ্বিতীয় চুক্তিভিত্তিক কর্মী কেন্দ্র রাজ্য বিভিন্ন প্রকল্পের তারা প্রকল্প কর্মী, সেখানে তাদের স্থায়ী কর্মীর মর্যাদা যদি দেওয়া সম্ভব নাও হয়, তাহলেও তাদেরকে অন্তত অন্যান্য রাজ্যে তারা যে বেতন, যারা যে মজুরি, তারা যে সুযোগ সুবিধা পান, অন্তত সেইটুকু প্রসারিত হওয়া প্রয়োজন। আর সব শেষে আছেন বিভিন্ন এজেন্সি, সরকারি কাজের আউটসোর্সিং করার মাধ্যমে পূর্বতন সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু চুক্তিকর্মী নিয়োগ করেছিলেন। তাদের ক্ষেত্রেও কিন্তু সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের বেতন পাওয়াটা হক পাওনা। রাজ্য সরকার কিন্তু সেদিকে হাঁটছেন না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলবো, এই যে ধরুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি পশ্চিমবাংলায় এসে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে এই যে 5 বছর যাদের চাকরি আছে তারা বাদে সমস্ত প্রাথমিক শিক্ষকদের, প্রথম থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা পড়ান, তাদেরকে ওই টেট দিতে হবে এবং টেট পরীক্ষা পাস না করলে তাদের চাকরি চলে যাবে। এটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার। সুপ্রিম কোর্ট কিভাবে অর্ডার দিয়েছেন আমি এর আগে একাধিক ভিডিও করেছি, বলেছি। কিন্তু এর একমাত্র সমাধান বর্তমানে
কেন্দ্রীয় সরকার যদি কোনো বিল এনে আইনে পরিণত করে সুপ্রিম কোর্টের এই রায়টাকে অকার্যকর করে দেন এবং বলেন না টেট বাধ্যতামূলক নয়, টেট বাধ্যতামূলক করা হচ্ছে বর্তমান সময় থেকে, তবেই কিন্তু এই টেটের প্রাথমিক শিক্ষকদের তাদের এই চূড়ান্ত অনিশ্চয়তা, চাকরি হারানোর ভয় তাদের কাটবে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের পশ্চিমবাংলার বিজেপির রাজ্য শাখা, সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে তো কেন্দ্রীয় সরকারকে একটা এই সংক্রান্ত বিল আনতে বলতেই পারেন, কিন্তু বলছেন না। আন্দোলন করে, মামলা করে এই সমস্যার সমাধান হবে না। আন্দোলন নিশ্চয়ই করতে হবে, কিন্তু মামলা করে বা আন্দোলন করে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে নতুন বিল আনতে হবে, সেই বিলকে আইনে পরিণত করতে হবে, যেখানে বলা থাকবে যে টেট বাধ্যতামূলক হলো এই বর্তমান দিন থেকে, অতীত থেকে নয়। তবেই একমাত্র এই প্রাথমিক শিক্ষকদের যে ভয়াবহ একটা অনিশ্চয়তা সেটা কাটবে। সামান্য যে আবেদন করেছিলাম পিএসসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত, ওই প্রশান্ত বর্মন সহ অন্তত 70 জন বিডিও যারা সাদা খাতা দিয়ে প্রিলিমিনারিতে 13 পেয়ে, ইংরেজিতে 0, বাংলায় 18 পেয়ে, WBCS পেয়ে বিডিও হিসেবে বা আরও পদস্থ অফিসার হিসেবে সসম্মানে চাকরি করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা এবং তাদের পুলিশি তদন্তের আওতায় এনে তাদের গ্রেপ্তার করা এখনও হয়নি। স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাকে সরকার গ্রেপ্তার করছে না। আমি জানি না, আমি সবিনয় সরকারের কাছে আবেদন করব, দয়া করে রাজ্য কর্মীদের অবস্থাটা বুঝুন। আপনাদের এই সরকারে আসায় রাজ্য কর্মীদের কিন্তু একটা বিরাট অবদান ছিল, আজকে তাদের কথাটা ভুলে গেলে হবে না। দয়া করে বকেয়া রোপা 2009-এর বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ, গ্র্যান্ড ইন এইড সহ সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে দিন। তার জন্য বাজেটে সংস্থান রাখুন। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে অবিলম্বে সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের বেতন পুনর্নির্ধারণ করুন। যেসব কর্মচারীরা বেতন বন্ধ আছে, পেনশন বন্ধ আছে, রিটায়ারমেন্ট বেনিফিট পাননি, তাদের বিষয়টা সহৃদয়তার সঙ্গে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।